ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস 2007-এর প্রিলিমসের যে কোশ্চেন পেপারটা হয়েছিল তাতে তোমার 25 কোশ্চেন ম্যাথস থেকে ছিল, সেইটা আমরা আজকে সলভ করব। তার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি, যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রিপারেশনের স্টেপসগুলো কী হবে। এক নম্বর হচ্ছে কি তোমাকে কী করতে হবে না, বিভিন্ন যেগুলো হচ্ছে সিলেবাস দেখবে। ধরো একটা পরীক্ষা দেবে, তুমি প্রথমে সিলেবাস দেখবে, সেখানে হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ আগে তোমাকে সিলেবাসে যে চ্যাপ্টার মেনশন করা আছে সেইগুলো ডিটেলস যদি সিলেবাস থাকে তাহলে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে আগে প্রিপারেশান নিতে হবে। তারপরে স্টেপ কি হবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, মানে ওই এক্সামের প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো সেগুলো আগে সলভ করতে হবে। তারপর তোমাকে মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, কিছু মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, দিয়ে এবার নিজেকে কমপ্লিট প্রিপারেশান এটাই হবে। তাহলে তিনটে স্টেপ, একটা হচ্ছে গিয়ে তোমাকে সিলেবাস দেখে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে প্রিপারেশান নিতে হবে প্রথমত। সেকেন্ড স্টেপ কি না হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে মক টেস্ট দিতে হবে। এই তিনটে স্টেপ যদি তুমি ঠিকঠাক 100% করতে পারো তাহলে তোমার প্রিপারেশানটা তুমি কমপ্লিট ভাবতে পারো। ঠিক আছে, আর হচ্ছে কি প্রতিটা কম্পিটিটিভ এক্সামে তোমাকে অ্যাটলিস্ট 70% স্কোর করতে হবে, তবে গিয়ে তুমি কম্পিটিশানে আসতে পারবে। আদারওয়াইজ কিন্তু তুমি কম্পিটিশানে আসার এক্সপেক্ট করো না। ওকে, সেই জন্য চলো আমাদের আজকে 2007-এর মিসলেনিয়াস প্রিলিমসের যে 25 কোশ্চেন ছিল সেটা আমরা সলভ করব। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে এত এর মান কত। একটু খেয়াল করো, দেখো তোমার উপরে কতগুলো হাফ আছে, 1-এর 2 1-এর 2, দেখো 5টা 1-এর 2 আছে, নিচেও সিমিলারলি 5টা 1-এর 4, এর সব যোগফল। তাহলে উপরে কত হবে 5 × 1-এর 2, হ্যাঁ, আর নিচে হবে গিয়ে তোমার 5 × 1-এর 4। ওকে, তাহলে দেখো এই 5 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকলে 1-এর 2 আর ইন্টু এই 1-এর 4টা উল্টে যাবে, 4/1, মানে কাটাকাটি করে 2 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। এইখানে দেখো আমি যে এইটুকু করলাম, এইটুকু দেখো খাতা পেন নিয়ে করলাম, কিন্তু এইটুকু তোমাদের খাতা পেন নিয়ে করা যাবে না পরীক্ষা হলে, টাইম বাঁচাতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবে, আমার এই কথাটা মনে রাখবে যে 3 ভাগ খাতায়, ঠিক আছে, 3 ভাগ মাথায়, 3 ভাগ মাথায় আর 1 ভাগ খাতায়। এই স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করে করতে পারো তাহলে তোমার পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হবে না, এইটুকু আমি সিওরিটি দিতে পারি। ঠিক আছে, সেই জন্য তোমাকে এই ছোটো ছোটো জিনিস কিন্তু সবসময় খাতায় লিখে সলভ করবো এরকম মেন্টালিটি কিন্তু অ্যাভয়েড করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের তুমি দেখতেই পাচ্ছ উপরে হচ্ছে 5টা 1-এর 2, নিচে হচ্ছে 5টা 1-এর 4, তাহলে 5 5 অটোমেটিক্যালি কেটে যাবে, তাহলে 1-এর 2 আর এটা 4টা উল্টে যাবে, তাহলে হচ্ছে কি 4-এর 1-এর 2, 4-এর অর্ধেক মানে হচ্ছে কি 2, মানে অপশান এ অ্যান্সার। ব্যাস, ঠিক আছে, এইভাবে তোমাকে সময় বাঁচাতে হবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, বলেছে 3 ব্যক্তির বয়সের অনুপাত 4:7:9, 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল 56, ওদের বর্তমান বয়স কত। ঠিক আছে, আচ্ছা দেখো তুমি একটা কাজ করতে পারো, এটা বেসিক ওয়েতে যদি করি তাহলে কিভাবে করব, দেখো জাস্ট 3 ব্যক্তি বয়সের অনুপাত এত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি এটাকে 4x 7x 9x ধরে নিতে পারো, তাহলে 3 জনের বর্তমান বয়সের যোগফল কত, তাহলে হচ্ছে কি তোমার 7 4 11 11 আর 9 কে 10 মানে 20x, তাহলে 20x সেখান থেকে বলেছে 8 বছর আগে। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে কি 8 বছর আগে, তাহলে 8 3 24 বছর বাদ দিয়ে দাও। হ্যাঁ, বর্তমান হচ্ছে 3 জনের টোটাল বয়স -24 ইকুয়াল টু হবে কি তোমার 56। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করো, তাহলে কত হচ্ছে তোমার এই 24টা ওদিকে যোগ হয়ে যাবে, তাহলে 4 যোগ করলে 60 70 80 80 মানে 20 4-এ 80, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 4। তাহলে এই 4 তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4 4-এ 16 মানে হচ্ছে গিয়ে অপশান সি হবে তোমার অ্যান্সার। 4 4-এ 16, 7 4-এ 28 আর হচ্ছে কি 9 4-এ 36 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এইভাবে করতে পারো, আদারওয়াইজ অপশান টেস্ট করে করতে পারো। দেখো প্রথমত দেখো যে নাম্বারগুলো হবে সেগুলো হচ্ছে কি প্রথমটা 4-এর মাল্টিপল, দ্বিতীয়টা 7-এর মাল্টিপল, লাস্টেরটা 9-এর মাল্টিপল। লাস্টেরটা 9-এর মাল্টিপল দেখো এখানে 45, এখানে 36, এখানে 28, এখানে 46, তাহলে এই দুটো অপশান হতে পারে না। ঠিক আছে, কারণ 28 46 9-এর মাল্টিপল নয়, তাহলে এই দুটো বাদ চলে গেল, পড়ে থাকলো এই দুটো।
এবার হচ্ছে গিয়ে দেখো এই দুটো রেশিও বের করো। দেখো প্রথমটাকে যদি সব 5 দিয়ে ভাগ করো, 5 4 20, 5 7 35, 5 9 45, এটা 5 সবগুলো রেশিও 4:7:9 হচ্ছে। এইটা কত হচ্ছে তোমার হচ্ছে এও 4 4 16, 4 7 28, 4 9 36, এটাও এও 4:7:9 হচ্ছে। তাহলে আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে অ্যান্সার। কোনটা হবে? তাহলে কি করতে হবে তোমাকে, এখানে যে মানে কন্ডিশনটা দেওয়া আছে যে 8 বছর আগে ওদের বয়সের যোগফল হচ্ছে 56, তাহলে বর্তমান বয়সের যোগফলটা বের করে নাও। তাহলে প্রথমটা যদি টেস্ট করে দেখো 20, 35 আর 45 কত হচ্ছে তোমার 40 40 80 90 100 100, ঠিক আছে 100। তাহলে 100 হচ্ছে গিয়ে বর্তমান তিনজনের বয়স। আমি প্রথম অপশানটা যদি অ্যান্সার হয় ধরে নিই, ঠিক আছে, আমার এ আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে প্রথমেরটা দেখছি তিনজনের বয়সের বর্তমান বয়সের যোগফল 100, তাহলে সেখান থেকে তুমি 8 বছর আগে মানে 8 3 24 বাদ দিয়ে দাও। দেখো 24 বাদ দিলে কত হবে তোমার 76 হচ্ছে, কিন্তু এখানে আছে তো 56, তাহলে এইটা অ্যান্সার হবে না, তাহলে এইটা বাদ চলে গেলে তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওটা আর টেস্ট করার দরকার পড়ে না। ওকে, আদারওয়াইজ এটা হচ্ছে কি অপশান এলিমিনেশন মেথড করতে পারো, আর এটা হচ্ছে কি বেসিক, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে 36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হিসাব হলো। ঠিক আছে, এখানে একটু খেয়াল করো, যেটা হচ্ছে গিয়ে প্রফিট বা লস যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে ইন টার্মস অফ দেখো বিক্রয় মূল্যতে, ঠিক আছে, বিক্রয় মূল্যতে দেওয়া আছে। তাহলে এই রকম যদি বিক্রয় মূল্যতে ক্রয় মূল্যতে যদি দেওয়া থাকে তাহলে খুব ইজি। যদি বলতো যে 36টি কমলালেবু বিক্রি করার পর বিক্রেতার 4টি কমলালেবুর ক্রয় মূল্য হচ্ছে গিয়ে সাপোজ তার লাভ হয় বা ক্ষতি হয়, তাহলে ক্ষতির হার কত বা লাভের হার কত না 4/36 × 100 করে দিলে চলে আসতো। কিন্তু এখানে দেখো ইন টার্মস অফ বিক্রয় মূল্য, তখন কি হবে, জাস্ট উপরে 4 4 হলো, নিচে হচ্ছে গিয়ে 36 + 4 হয়ে যাবে, ঠিক আছে, 36 + 4 হয়ে যাবে ইন্টু 100। ওকে, তাহলে দেখো নিচে হচ্ছে গিয়ে 40, 4 × 10 = 40, মানে হচ্ছে গিয়ে তার 10% ক্ষতি হলো, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে না, বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্য মানে মার্কড প্রাইস মানে লেবেলড প্রাইস যেটাকে বলে আর কি, চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় পেয়ে এক্স একটি বস্তু 8,750 টাকায় বিক্রি করায় দেখা গেল সে তার মূল্যের 25% লাভ করেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি একটা জিনিস, হ্যাঁ, একটা লেবেল প্রাইস ছিল, সেটা হচ্ছে কি 30% ছাড়ে সে কিনেছে, তারপর কি করেছে না 8,750 টাকায় সে বিক্রি করে দেখলো তার ক্রয় মূল্য মানে সে যে দামে কিনেছিল, হ্যাঁ, মানে ছাড় দেওয়ার পরে আর কি, লেবেল প্রাইসের উপর ছাড় দেওয়ার পরে যে দামে সে কিনেছিল তার ক্রয় মূল্যের হচ্ছে 25% তার লাভ হয়েছে। তাহলে বস্তুটির লেবেল প্রাইস কত? জাস্ট কিছুই নেই, এখানে দেখো তুমি দুটো মানে মানে প্রিভিয়াসলি যাও। দেখো প্রথমে হচ্ছে গিয়ে সে 8,750 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, 25% লাভে বিক্রি করেছে, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য যখনই ব্যাকওয়ার্ডে যাব 100টা উপরে, তাহলে 100, নিচে হচ্ছে 25% যেহেতু লাভ, নিচে হচ্ছে 125। ওকে, এটা তুমি তার ক্রয় মূল্য পেয়ে গেলে, মানে কি সেই যে লেবেল প্রাইস যেটা ছিল 30% ছাড় দেওয়ার পরে যেটা, সেটা হচ্ছে কি এইটা পেয়ে গেলে। এবার তাহলে সেই লেবেল প্রাইসটা কত না, সেটা হচ্ছে কি আবার তুমি 100 উপরে দিয়ে দাও, আর হচ্ছে যেহেতু 30% ছাড় দিয়েছিল তাহলে নিচে হবে গিয়ে 70। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। ওকে, তাহলে 0 0 কেটে দাও, তারপরে 25 কাটো, 25 4 100, 25 5 125, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে 5 কাটো, 5 2 10, তারপরে হচ্ছে গিয়ে 7 কাটো, 7 7 12 7 84, 7 7 7 2 14, 7 5 35 0, তাহলে হচ্ছে গিয়ে 4, ঠিক আছে, 8 তো কাটাকাটি হবে না, এবারে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 125 × 2 করলে 250, 250 25 4 100, মানে হচ্ছে গিয়ে তোমার 10,000 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, বলেছে কোনো স্কুলে ছাত্র সংখ্যার 10% ছাত্রী সংখ্যার 1/4 সমান হয়, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, ছাত্র সংখ্যার 10% ছাত্রী সংখ্যার 1/4 সমান, ঠিক আছে। তাহলে আমরা যদি অপশান টেস্ট করতে পারো, না হলে তোমাকে বয়ের হচ্ছে গিয়ে 10%, বয় ইন্টু হচ্ছে গিয়ে 10%, মানে হচ্ছে গিয়ে তোমার 1/10 ইকুয়াল টু হচ্ছে গিয়ে গার্লসের 1/4, আর তো ইন্টু 1/4, তাহলে এটাকে সিম্পলিফাই করো, তাহলে বয়
ইস টু গার্লস কত হবে না হচ্ছে গিয়ে তোমার 10টা ওইদিকে উপরে চলে গেল, জিটা নিচে চলে এলো, তাহলে কাটাকাটি করলে 2 2 4 2 5 10, তাহলে হচ্ছে কি 5:2 হবে। 5:2 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে? বলেছে একটি চৌবাচ্চা ABC নল দ্বারা যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় পূর্ণ হয়। এ নল সবসময় খোলা থাকে, বি এবং সি পালা করে হবে, কথাটা হ্যাঁ এখানে পাল করে হয়ে গেছে, এটা পালা করে হবে, পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? ওকে, তাহলে আমরা দেখো প্রতি 3 ঘন্টা মানে 2 ঘন্টায়, ঠিক আছে, প্রতি 2 ঘন্টায় কতটা ফিল আপ হয় দেখো। এ হচ্ছে গিয়ে তোমার 2 ঘন্টায় কত করে 2/12 অংশ, ঠিক আছে, প্লাস 1 ঘন্টা হচ্ছে গিয়ে বি করে আর 1 ঘন্টা সি করে। বি কত করে? তাহলে সে করে 1/15 আর সি করে 1/20। ব্যাস, এইটা সলভ করো। এইটা কত হচ্ছে দেখো, তোমার 12, 15, 20 এদের এলসিএম কত? 60, ঠিক আছে। 12 5 60, 5 2 10, 10 আর 15 4 60, 20 3 60, মানে হচ্ছে গিয়ে 4 3 7, মানে হচ্ছে কি 17, 17/60, তাহলে 17 বাই হচ্ছে কি 60, ঠিক আছে। তাহলে আমাদের প্রতি 2 ঘন্টায় এতটা হচ্ছে, ঠিক আছে, 2 ঘন্টায় হচ্ছে 17/60 অংশ ফিল আপ হচ্ছে। তাহলে এই 17কে তুমি নামতা ডাকো, 17 2 17 3 51, 17 4 68, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 17 3 51, মানে হচ্ছে কি 3টে টার্ম, মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 3 × 2, মানে হচ্ছে কি 6 ঘন্টায়। 6 ঘন্টায় কত হচ্ছে না হচ্ছে গিয়ে 51/60 এত অংশ ফিল আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাকি থাকছে কত দেখো, তোমার হচ্ছে গিয়ে কত 9/60, এইটা হচ্ছে গিয়ে পরবর্তী ঘন্টায়, মানে হচ্ছে কি পরবর্তী ঘন্টায় ফিল আপ হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী ঘন্টায় কে কে ফিল আপ কে করবে দেখো, পরবর্তী ঘন্টায় তোমার এ করবে আর বি করবে, তাহলে 1/12 প্লাস 1/15 এই দুটো যোগ করে কত হচ্ছে দেখো, মানে পরবর্তী ঘন্টায় 6 ঘন্টার পরে মানে সপ্তম ঘন্টায় কতটা ফিল আপ হচ্ছে দেখো। সপ্তম ঘন্টায় টোটাল এইটা হয়ে যায় কি না দেখো, আগে তোমরা পরের 1 ঘন্টায় দুজনে মিলে এ আর বি মিলে কতটা ফিল আপ করে সেটা আগে বের করে নাও। তাহলে 12 আর 15, তাহলে 15 4 60 আর 12 5 60, মানে হচ্ছে গিয়ে 9/60, দেখো 9/60 হয়ে যাচ্ছে। তাহলে পরের ঘন্টায় হচ্ছে গিয়ে এইটুকু ফিল আপ হয়ে যাবে, পরের ঘন্টায় বাকিটা, ঠিক আছে। তাহলে এই দিকে হচ্ছে গিয়ে 6 ঘন্টা আর পরের ঘন্টায় এ আর বি মিলে এইটুকু ফিল আপ করবে, তাহলে 6 × 7 ঘন্টা টাইম লাগবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি খরগোশ যতক্ষণ 5 লাফ দেয় একটি কুকুর ততক্ষণে 4 লাফ দেয়। কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান হলে ওদের দ্রুতির অনুপাত কত? জাস্ট কিছুই নেই, একটু প্রথমে তুমি এদিকে ডগ লিখে নাও, এদিকে হচ্ছে কি হেয়ার। ওকে, এবার হচ্ছে গিয়ে ডগের দেখো 4 লাফ, এই টাইম মানে হচ্ছে খরগোশের যতক্ষণে 5 লাফ দেয় কুকুরটি ততক্ষণে 4 লাফ দেয়, তাহলে কুকুরটা 4 লাফ দেয়, খরগোশটা ততক্ষণে 5 লাফ দেয়, হলো। এবার কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান, কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান, ঠিক আছে। এই দেখো যেহেতু তোমার কুকুর আর খরগোশের দ্রুতির অনুপাত, এই জন্য কুকুরটাকে আমি সামনে রেখেছি প্রথমে, তারপরে হেয়ার। এরপরে কি করো না এদের রেশিও কী হবে, দ্রুতির অনুপাত জাস্ট কিছুই নেই, কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে যে রেশিও হবে সেটাই হচ্ছে কি অ্যান্সার। দেখো ডগ বলেছে, তাহলে 4 4 16, তাহলে ডগ ইজ টু হেয়ার। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে ডগ প্রথমে আসবে, দেখো এই যে ডগের এইখানে যেইটা আছে তার সঙ্গে কোনাকুনি গুণ করে যে গুণফলটা পাচ্ছ সেটা আগে 4 4 16 হয়ে গেল। আর হচ্ছে গিয়ে হেয়ার 5 3 15, তাহলে 16:15 হবে গিয়ে কুকুর আর হচ্ছে খরগোশের দ্রুতি, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, জাস্ট ঠিকঠাক বসিয়ে কোনাকুনি গুণ করে রেশিও। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 8 বলেছে দুটি ট্রেনের দ্রুতির অনুপাত 7:8। দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার গেলে প্রথমটির দ্রুতি কত? জাস্ট কিছুই নেই, দেখো 4 ঘন্টায় 400 যাচ্ছে, মানে হচ্ছে 1 ঘন্টায় যাবে কত 100, তাহলে দ্বিতীয় ট্রেনটার দ্রুতি হচ্ছে গিয়ে, দ্রুতি মানে বেগ আর কি, দ্রুতি আর বেগের মধ্যে ডিফারেন্স কি, বেগের একটা ডিরেকশান থাকে, ঠিক আছে, আর দ্রুতির কোনো ডিরেকশান থাকে না, এইটাই হচ্ছে গিয়ে দ্রুতি আর
বেগের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা তোমার জিকেতে মানে এতেও দিতে পারে, ঠিক আছে, ফিজিক্সের কোশ্চেন, তোমরা সবাই জানো অবশ্য। এবার দেখো এইখানে তাহলে 1 ঘন্টায় হচ্ছে গিয়ে দ্বিতীয় ট্রেনটা তুমি দ্রুতি পেয়ে গেলে কত, 100 কিলোমিটার/আওয়ার। তাহলে হচ্ছে কি এখানে 8 ইউনিটের ভ্যালু হচ্ছে কি তোমার 100, ওকে। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, তাহলে এত ইন্টু 7 বাই হচ্ছে কি 8, 4 কাটাকাটি করো, 4 2 8, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে করতে পারো, না হলে আচ্ছা আমি কাটাকাটি করে নিই, 4 4 2 8, 4 25 সঙ্গে 100, তাহলে 25 সাথে 175 বাই হচ্ছে গিয়ে 2, 175 2 মানে হচ্ছে গিয়ে তোমার পয়েন্টে হবে, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9, কী বলেছে না, বলেছে 110 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে 132 মিটার একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে। জাস্ট কিছুই নেই, একটা লম্বা মানে যখনই একটা ব্রিজকে অতিক্রম করবে বা সেতুকে অতিক্রম করবে তখন কি ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য টোটালটা অতিক্রম করতে হবে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কতটা কভার করবে, 110 আর হচ্ছে গিয়ে সেতুর দৈর্ঘ্য এত, মানে হচ্ছে গিয়ে 242, তাহলে 242 মিটার অতিক্রম করতে হবে। স্পিড কত দেখো, ঘন্টায় 72 কিমি, তাহলে এটা কিলোমিটার/আওয়ারে আছে 72টা, তাহলে এটাকে মিটার/সেকেন্ডে করে নাও, তাহলে ইন্টু 5/18 গুণ করে দাও, 18টা উপরে চলে গেল, ঠিক আছে, 18 4 72, তারপরে 2 কাটো, 2 2 4, আর এটা হচ্ছে গিয়ে 121, ঠিক আছে। এবার 5 2 10, এটা দেখো 5 2 10, আর কাটাকাটি করো না, ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ করতে সুবিধা, তাহলে 12.1 সেকেন্ড, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, কী বলেছে, বলেছে এক মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়, ঠিক আছে, মানে স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে আপস্ট্রিম রেট হচ্ছে গিয়ে 2 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের অনুকূলে 10 মিনিটে হচ্ছে 1 কিলোমিটার যায়, মানে হচ্ছে গিয়ে তোমার 60 মিনিটে 10 6 60 মানে 6 কিলোমিটার যায়, মানে ডাউন স্ট্রিম রেট অ্যাকচুয়ালি কত হলো 6 কিলোমিটার/আওয়ার, ওকে। বলেছে স্থির জলে 5 কিলোমিটার যেতে ওই মাঝির কত সময় লাগে। তাহলে তোমাকে আগে ওই স্থির জলে ওই মাঝির গতিবেগ মানে নৌকার গতিবেগ বের করে নিতে হবে। তাহলে আমরা আপস্ট্রিম জানি, ডাউন স্ট্রিম জানি, তাহলে হচ্ছে গিয়ে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে, দুটোর ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই হচ্ছে গিয়ে 2, আর যদি স্রোতের গতিবেগ যদি চাইতো তখন হচ্ছে গিয়ে ডাউন মাইনাস আপ বাই 2 করে এটা স্রোতের গতিবেগ পেয়ে যেত। তাহলে আমাদের এইখান থেকে কত পাচ্ছি দেখো, তাহলে 6 2 8/4, তাহলে হচ্ছে গিয়ে 4 কিলোমিটার/আওয়ার হচ্ছে গিয়ে কি স্থির জলে ওই মাঝির গতিবেগ, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5/4 ইন্টু, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে তোমার 1/4, 1 মানে 1 ঘন্টা, আর 1/4 মানে 1/4 ঘন্টা মানে 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11, বলেছে 10 বছর পর এর বয়স 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে, এর বর্তমান বয়স বিয়ের থেকে 9 বছর বেশি হলে বিয়ের বর্তমান বয়স কত ছিল। দেখো এখানে যেটা বের করতে বলি সেইটা তুমি এক্স ধরে নিতে পারো, ঠিক আছে। দেখো বিয়ের বর্তমান বয়স কত ছিল বলেছে, তাহলে বিয়ে এইখানে দেখো এর বর্তমান বয়স বিয়ের বর্তমান বয়সের থেকে 9 বছর বেশি বলেছে, তাহলে বিয়ের বয়সটা তুমি ধরে নিলে এক্স, তাহলে এর বয়স কত হবে না হচ্ছে কি এ বর্তমান বয়স বলছে 9 বছর বেশি বিয়ের থেকে, তাহলে এক্স প্লাস 9। এবারে দেখো এখানে কি বলেছিল 10 বছর পর এর বয়স, 10 বছর পর এর বয়স কত হবে না হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে এক্স প্লাস 19 হয়ে যাবে। এইটা বলেছে 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল 10 বছর আগে তার দ্বিগুণ, তাহলে এইটা ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 10, ব্যাস সেখান থেকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বের করবে, এক চান্সে অ্যান্সার বেরিয়ে যাবে, ওকে। তাহলে দেখো এদিকে হবে 2x আর এদিকে এক্স, মানে আলটিমেটলি এক্স, তারপরে এখানে কত হলো 2 10 20, 20টা এদিকে চলে আসবে, মানে হচ্ছে গিয়ে তোমার 20 আর হচ্ছে গিয়ে 20 20 40, মানে 39, 39 হবে গিয়ে অ্যান্সার। তাহলে বিয়ের বর্তমান বয়স কত না 39, মানে অপশান ডি অ্যান্সার, ওকে।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো, বলেছে লিটার প্রতি 12 টাকা দরের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম লিটার প্রতি 8 টাকা হবে। জাস্ট কিছুই নেই, এটা মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করব। দেখো প্রথমে আমরা বাঁ দিকে আমরা মানে পিওর মিল্ক লিখলাম, তারপরে ডান দিকে আমরা ওয়াটার লিখলাম। ওকে, তাহলে পিওর মিল্কের দাম হচ্ছে গিয়ে 12 টাকা পার লিটার, আর হচ্ছে গিয়ে 1 লিটার জল বা যাই হোক তার দাম কত, 0। ওকে, আর মিক্স করে যে দুধটা পাওয়া যাচ্ছে সেটার হচ্ছে গিয়ে দাম 8 টাকা পার লিটার। তাহলে এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার মিল্ক ইজ টু ওয়াটার পেয়ে যাবে, সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো এখানে 8 হচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। 8:4 মানে হচ্ছে গিয়ে 2:1, মানে অপশান বি অ্যান্সার। ওকে, তাহলে 2 লিটার দুধের সঙ্গে 1 লিটার জল মেশাতে হবে, মানে 2:1 অনুপাতে মেশাতে হবে, মানে ভাবতে পারছো। যাই হোক 13 কি বলেছে না, বলেছে প্রতি ঘন্টায় 70 কিলোমিটার দ্রুতিতে শুরু করে একটি ট্রেনের দ্রুতি প্রতি 2 ঘন্টায় 10 কিলোমিটার পার ঘন্টা করে বাড়ে। কত ঘন্টায় ট্রেনটি 345 কিমি যাবে? ওকে, তাহলে দেখো টোটাল হচ্ছে কি আমাদের 345 কিলোমিটার প্রতি 2 ঘন্টায়। দেখো প্রথম 2 ঘন্টা হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে হচ্ছে কি প্রথম 2 ঘন্টায় গেছে 2 × 70, ঠিক আছে, মানে হয়ে গেল 140, প্লাস দ্বিতীয় 2 ঘন্টায় হচ্ছে গিয়ে দেখো 10 কিলোমিটার বেড়ে গেছে, মানে হচ্ছে গিয়ে তোমার 80, তাহলে 160, তাহলে কত হলো 200, 300 হয়ে গেল। তার পরেরটা হচ্ছে গিয়ে তোমার কত হলো, তাহলে আমাদের 2 × 2 = 4 ঘন্টা হয়ে গেছে, এখানে 2 আওয়ার, এখানে 2 আওয়ার, 4 ঘন্টা হয়ে গেছে, মানে 4 ঘন্টা প্লাস সামথিং হবে। আর বাকি কত থাকছে দেখো, তোমার এখানে হয়ে গেল তোমার 300 হয়ে গেছে, তাহলে আর বাকি আছে 45। তো তাহলে এই 45 কিলোমিটার যাবে, তারপরেরটা স্পিড কত হবে 90, তাহলে হচ্ছে গিয়ে বাই 90, তাহলে 90 গেলে তোমার হচ্ছে গিয়ে 45 কিলোমিটার যেতে 90 কিলোমিটার পার আওয়ারে বেগে, তাহলে হাফ ঘন্টা। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গিয়ে 1/2 এত আওয়ার, মানে হচ্ছে গিয়ে টোটাল টাইম হবে তোমার অপশান সি হবে অ্যান্সার। ওকে, 4.5 ঘন্টা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ এত, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ হলো। ঠিক আছে, আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমরা কি জানি, a√2, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে বাহু, তাহলে এখানে 4√2 বলেছে, তাহলে বাহুটা হয়ে গেল এ, ঠিক আছে, এ মানে 4 হয়ে গেল, তাহলে এ = বর্গক্ষেত্রের বাহুটার 4 হয়ে গেল। তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর ক্ষেত্রফল কত 16, a² মানে 16, তার দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এত × 2 মানে হচ্ছে গিয়ে 32। তাহলে নতুন যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল হয়ে গেল 32 বলেছে, তার কর্ণ, তাহলে তার যদি এইটা যদি ক্ষেত্রফল হয় তাহলে তার বাহুর সংখ্যা, বাহু কী হবে, তাহলে √32 মানে হচ্ছে গিয়ে তোমার 4√2 হবে, তার বাহু হয়ে গেল 4√2। এবার বলেছে তার কর্ণের দৈর্ঘ্য, তাই তো, তাহলে এটা তখন তার তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে, মানে মানে 4√2 × √2, মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা 2 হয়ে গেল, 4 × 2 = 8 সেন্টিমিটার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 10 টাকা হারের 1000 টাকার 4 বছরের সরল ও যৌগিক সুদের পার্থক্য কত? তাহলে এইখানে আমরা দেখো একটু অঙ্কটা বড়ই আছে, কিছু করার নেই। আমাদের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তাহলে এখানে দেখো তোমার হচ্ছে কি 4 বছরে 10% হারে, মানে 440% সে সুদ পাবে, তাহলে হচ্ছে গিয়ে 1000 টাকা ইন্টু হচ্ছে গিয়ে 40/100, মানে হচ্ছে গিয়ে 400 টাকা সে সুদ পাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গিয়ে তোমার সরল সুদের ক্ষেত্রে 4 বছর পর সুদ আসল দাঁড়াবে কত না, হচ্ছে গিয়ে 1400 টাকা। ওকে, এবারে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদ আসল কত হবে সেটা 4 বছর পরে আমরা বের করি। আমাদের ফর্মুলা আছে অ্যামাউন্ট = কি, প্রিন্সিপাল × 1 + r/100 হোল টু দি পাওয়ার t, এটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের ফর্মুলা। তাহলে সেইখানে দেখো তাহলে 4 বছর পর অ্যামাউন্টটা কত দাঁড়াবে না, হচ্ছে গিয়ে তোমার 1000 ইন্টু, দেখো এখানে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 যদি বসাই তাহলে 10/10 মানে হচ্ছে গিয়ে আলটিমেটলি 11/10 হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে, মানে 11/10 তার হোল টু দি পাওয়ার, মানে 110/100, মানে 0 কেটে গেল, এত হোল টু দি পাওয়ার 4। তাহলে এইটা -1400 করে দেবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে,
তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এইটা যদি 11 স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে 121, তার আবার স্কোয়ার, 121-এর স্কোয়ার হচ্ছে গিয়ে, এটা মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, 14641 বাই হচ্ছে গিয়ে দেখো একের পিঠে কটা শূন্য, এখানে হচ্ছে গিয়ে 4টে শূন্য আর এখানে 3টে ছিল, তাহলে আলটিমেটলি নিচে একটা 10 থাকবে কাটাকাটি করার পরে, তাহলে এইখানে একটা পয়েন্ট আসবে, আমি 10টা বাদ দিয়ে দিলাম, তাহলে -1400, তাহলে হচ্ছে গিয়ে, তাহলে পার্থক্য কত হবে, তাহলে 64.10, এত টাকা হচ্ছে গিয়ে অ্যান্সার হবে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16 কি বলেছে না, বলেছে একটি আয়তঘনের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 1:2:3, পার্শ্বতলগুলির ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে এর আয়তন কত। ঠিক আছে, তাহলে দেখো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আমরা ধরে নিলাম, একটা হচ্ছে গিয়ে এক্স, আর একটা হচ্ছে গিয়ে 2x, আর একটা হচ্ছে গিয়ে তোমার 3x। ঠিক আছে, তাহলে তোমার 3টে বাহু পেয়ে গেলে, এবার হচ্ছে পার্শ্বতলগুলির ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2ab + 2bc, ফর্মুলা কি 2 × ab + bc + ca। ওকে, তাহলে এইটার ভ্যালু বলেছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে তোমার দেখো 2 × ab মানে হচ্ছে কি 2x² + bc, তাহলে হচ্ছে কি 6x² + ca, তাহলে 3x²। ব্যাস, এইটা ইকুয়াল টু বলেছে 88। হ্যাঁ, তাহলে এইখান থেকে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে কত হচ্ছে গিয়ে দেখো, 2 দিয়ে তুমি প্রথমে কেটে দিতে পারো, এটা 44 হয়ে গেল, ছোট হয়ে গেল, তারপরে হচ্ছে গিয়ে 6, 2, 8, 3, 11, তাহলে 11x² ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 44, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক্স ইকুয়াল টু তোমার কত পাবে, x² ইকুয়াল টু 4, মানে x ইকুয়াল টু 2 পেয়ে গেলে। তাহলে হচ্ছে কি এবার আয়তন বলেছে, তাহলে এইটা ইন্টু দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা করলে আয়তন হবে আয়তঘনের ক্ষেত্রে। তাহলে হচ্ছে কি কত হচ্ছে, 3 × 2 = 6x³, তাহলে 6 × 2³ মানে 8, 6 × 48, তাহলে 48 ঘন সেন্টিমিটার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, 8 সেমি 6 সেমি মানে 8 সেমি × 6 সেমি × 2 সেমি মাপের একটি আয়তকার বাক্সে সব থেকে লম্বা যে পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য হলো, মানে কি জাস্ট আয়তঘন বাক্সটার কর্ণের দৈর্ঘ্য যা, সেটাই হবে অ্যান্সার। ফর্মুলা কি আমাদের জানি, 2 × x² + y² + z², তাহলে হচ্ছে গিয়ে এই মানে স্কোয়ার রুট অফ দিস আর কি। হ্যাঁ, আমি কি বললাম, 2 × বোধহয়, সরি, তাহলে স্কোয়ার রুট অফ 8² + 6² প্লাস হচ্ছে গিয়ে 2²। ব্যাস, 8² + 2² মানে 6², 8 × 64, 6 × 36, মানে হচ্ছে গিয়ে তোমার এখানে 100 হলো 104, তো 104 মানে হচ্ছে গিয়ে তোমার 104, 104। এটা দেখো যদি 4 দিয়ে কাটাকাটি করো, 4, 2, 8, 4, 6, 24, তো তাহলে হচ্ছে গিয়ে 4-এর জন্য বাইরে 2 আসবে একটা, তাহলে 2 আর হচ্ছে গিয়ে ভিতরে হচ্ছে গিয়ে 26, তাহলে 2√26 এত সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, 9টা এবং 10টার মধ্যে কোন সময় একটি ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে, মানে কোয়েনসাইড করবে আর কি। এর একটা ফর্মুলা আছে, যারা যে কোনো দুটো সময়ের মধ্যে যদি দুটো টাইম বলা থাকে, এখানে এই যে ধরো 9টা 10টা বলেছে, এই দুটো সময়ের মধ্যে মানে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে সার্টেন একটা যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, ধরো সাপোজ থিটার এত ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কখন কখন করবে তার একটা ফর্মুলা আছে। টাইমটা কি না, হচ্ছে গিয়ে 2/11 A1 ± A2। ঠিক আছে, এই A2টা কি না, হচ্ছে গিয়ে ডিগ্রি, এই A2টা হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গেলটা, আর এই A1টা কি না, হচ্ছে গিয়ে 30 × স্মলার টাইম। ওকে, স্মলার টাইম, স্মলার নাম্বারটা মানে এইখানে 9 হবে, তাহলে আমরা যদি ফর্মুলা বসিয়ে দিই দেখো, আর এখানে দেখো যেহেতু দুটো একত্রে থাকবে, তাহলে এই থিটার ভ্যালু ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি হবে, তাহলে এখানে A2টার ব্যাপার আসবেই না, তাহলে একটাই টাইম পাবো আমরা এখানে, তাহলে 2/11 × A1 কি বলেছি, 30 × স্মলার টাইম, 30 × 9, 9 × 3 = 27, মানে হচ্ছে গিয়ে 270। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, 27 × 2 = 54, 540 বাই হচ্ছে গিয়ে 11, মানে 11, 4 × 44, তারপরে 100 মানে 11, 9 × 99, 1/11, তাহলে 9টা বেজে 49
10:11 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে? একটি চৌবাচ্চায় 3/5 ভর্তি করতে 1 মিনিট সময় লাগে, আর কত সময় বাকি অংশ পূর্ণ হবে? মানে 3/5 পূর্ণ হয় কত? 1 মিনিটে, মানে 60 সেকেন্ড ধরে নাও, যেহেতু সবগুলো সেকেন্ডে অ্যান্সার আছে, 60 সেকেন্ড। তাহলে হচ্ছে গিয়ে তোমার বাকি কত পড়ে থাকছে না 2/5, তাহলে 2/5 কত হবে? ঠিক আছে, দেখো নিচের 5টা ছেড়ে দাও, 3 ইন্টু দেখো 20 করলে 3 20 হচ্ছে 60, তাহলে 2 ইন্টু 20 করে দাও, মানে হচ্ছে কি 40 সেকেন্ড লাগবে টাইম, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে? বলছে একটি সংখ্যাকে 4, 5, 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2, 3, 4। এই রকম সবচেয়ে ছোট সংখ্যাটি হলো। আচ্ছা, সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে আমরা মানে এটা শেষ দিক থেকে করে আসতে হবে। দেখো সবার শেষে 6 দিয়ে যদি ভাগ করি 4 রিমাইন্ডার থাকবে, মানে হচ্ছে আমরা 6 দিয়ে ভাগ করি, অ্যাটলিস্ট 4 রিমাইন্ডার থাকবে। কি নাম্বার হতে পারে? আমরা অ্যাটলিস্ট ধরো 1 দেবো, অ্যাটলিস্ট নাম্বার সবচেয়ে ছোট নাম্বার বলেছে। তাহলে দেখো 6 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে যদি ভাগফল হয়, 4 যদি রিমাইন্ডার হয়, তাহলে তোমার এইখানে ভাজকটা কি হবে? 6 কে 6, 4, 10, মানে এইখানে 10 হলো। ঠিক আছে, তাহলে এই 10টা পরের ক্ষেত্রে হচ্ছে ভাগফল হয়ে যাবে। তাহলে এইখানে 5 হয়ে গেল, এইখানে হচ্ছে গিয়ে 10 হলো, এখানে রিমাইন্ডার কত বলেছিল? 3। তাহলে এই ক্ষেত্রে কত হবে? 5 10 50, 3 53, এখানে হলো 53। পরেরটার লাস্ট যেটা নাম্বারটা বেরোবে সেটা কি হবে না 4, মানে তোমার ভাগফলটা কত হবে না হচ্ছে কি 53, আর হচ্ছে কি এটা কত হবে? ভাগশেষ বলেছিল 2। তাহলে হচ্ছে গিয়ে 4 ইন্টু 53 প্লাস 2, মানে হচ্ছে গিয়ে 4 3 12 13 14 4, আর হচ্ছে গিয়ে 4 5 20 1 21, তাহলে 214, মানে অপশান এ অ্যান্সার। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে মিনিমাম ভাগফল 1, ধরে প্রথমে এইটা বের করলাম, এইটা গেল এই ভাগফল, মানে এইটা গেল সেকেন্ডটার ভাগফল, আবার এইটা যাবে হচ্ছে কি থার্ডটার ভাগফল। এইভাবে তোমাকে বের করতে হবে। ওকে, সাকসেসিভ ডিভিশনের ক্ষেত্রে। এরপরে এসছে কোশ্চেন নাম্বার 21। কি বলেছে না বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, সংখ্যাটি হলো। তাহলে আমরা অপশান টেস্ট করি। প্রথমে ধরো দুটো অঙ্কের গুণফল 8, দেখি প্রথমটা 8 একে 8, 4 2 8, 8 একে 8, 2 4 8, হ্যাঁ সবগুলো 8ই হচ্ছে। এবার সংখ্যাটার সাথে 18 যোগ করলে উল্টে যাবে, তাহলে এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি 36 হবে, তাহলে তো 81 হচ্ছে না। 42-এর সঙ্গে তুমি 18 যোগ করো, 8 2 10, মানে হচ্ছে গিয়ে সে তো ইউনিটি 0 চলে আসছে, উল্টানোর মানে 24 তো হবে না, এর সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটা তো আর ছোটো হবে না। আর এর সঙ্গে 18 যোগ করলে তো দেখো তাহলে 8 একে 9, আর হচ্ছে গিয়ে মানে 99 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 99 তো আর 81-র উল্টো নয়, তাহলে পড়ে থাকলো একটা, এটাই হবে অ্যান্সার। দেখো 24-এর সঙ্গে যদি 18 যোগ করলে দেখো 42 হয়ে যাচ্ছে, তাহলে উল্টে যাচ্ছে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাদ্য ছিল, 5 দিন পর 30 জন চলে গেল, বাকি খাদ্যে আর কত দিন চলবে? জাস্ট রিমেইনিং ডেটার উপর অ্যান্সার হবে, মানে রিমেইনিং ডেটার উপরে অঙ্কটা হবে, এইটা মাথায় রাখতে হবে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এই কথাটা খুব ভাইটাল, কি রিমেইনিং ডেটা মানে বাকি, হ্যাঁ রিমেইনিং ডেটা মনে রাখবে। এই কথাটা মনে না রাখলে তাহলে অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে। রিমেইনিং ডেটা, তাহলে দেখো 95 জনের 200 দিনের খাদ্য ছিল, 5 দিন পর 30 জন চলে গেল, তাহলে হচ্ছে গিয়ে তাহলে 5 দিন হয়ে গেছে, তাহলে 95-এর যে খাদ্যটা 95 জনের যে খাদ্যটা 195 দিন চলতো, সেইটা হচ্ছে গিয়ে তোমার 30 জন চলে গেছে, তাহলে হচ্ছে কি 30 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি 65, 65 জনের কত দিন চলবে, ব্যাস এক্স, এখান থেকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা ধরো 5-এ কাটো, 5 13, 13 5-এ 65, 5 হচ্ছে 19, 5-এ 95, আর কিছু তো কাটাকাটি হবে না, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক্সের ভ্যালু তাহলে নিচে হচ্ছে গিয়ে 13 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 13 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে গিয়ে তোমার ফ্র্যাকশানেই তো আসবে, বাট এইখানে দেখছি 195-কে 13 দিয়ে কি কাটে,
13 একে 13, 13 5 বছরে হ্যাঁ চলে যায়। তাহলে এখানে দেখো কাটাকাটি করো, 13 একে 13 আর হচ্ছে গিয়ে 6 5, 13 5 65, ঠিক আছে। তাহলে আমাদের দেখো, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার ইন্টিজার হবে, আর হচ্ছে কি ইউনিট ডিজিট 9 5 45। তাহলে এইটা তো পয়েন্টে আছে, এটা হবে না, এটাও ফ্র্যাকশানে আছে, এটাও হবে না, আর হচ্ছে কি ইউনিট ডিজিট 9 5 45 5 হবে, এটাও হবে না। তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কী বলেছে না, এ এবং বি এর আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2। বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে এর আয় কত ছিল? জাস্ট কিছুই নেই, দেখো এ এর আয় তুমি ধরে নাও 5 ইউনিট, 5x, ঠিক আছে। সেখান থেকে এর সঞ্চয়টা বাদ দিয়ে দাও 1600 টাকা, আর বি এর আয় হচ্ছে গিয়ে তোমার কত 4x, সেখান থেকে 1600 টাকা তার বাদ দিয়ে দাও। তাহলে যেটা পড়ে থাকবে সেটা খরচ, তাহলে খরচের অনুপাত বা ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3/2। ব্যাস, সেখান থেকে এক্সের ভ্যালু বের করো করে, হ্যাঁ এখান থেকে এক্স না একবারে 5x এর ভ্যালু যদি বের করতে পারো তাও ভালো। কারণ এর আয় চেয়েছে, মানে 5x হচ্ছে কি এর আয়। তাহলে হচ্ছে কি দেখো এক্স কতগুলো হবে, 5 2 10x 10x, আর হচ্ছে কি 4 3 12, মানে আলটিমেটলি হচ্ছে কি 2x ইকুয়াল টু, দেখো এইখানে হচ্ছে 1600, এখানে 1600, এর সামনেও মাইনাস সাইন, এর সামনেও মাইনাস সাইন। তাহলে তোমরা কি করবে, এই দুটো আগে বিয়োগ করে নাও, 3 থেকে 2 গেলে 1, মানে আলটিমেটলি এখানে 1600 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু তুমি কত পাচ্ছ না 800। তাহলে হচ্ছে কি তোমার 5x এর ভ্যালু দরকার, 5x ইকুয়াল টু 8 5 4000, মানে 4000 টাকা, 4000 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এর আয়। এরপরে আছে কোশ্চেন নাম্বার 24, বলেছে 1% অর্ধেক হলো, 1% মানে কি 1/100, তার আবার অর্ধেক, তাহলে এত ইন্টু 1/2, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 1/2 মানে কত 0.5, তাকে তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে পয়েন্টটা কি আরও বাঁ দিকে 2 ঘর সরে যাবে 100 দিয়ে যখনই ভাগ করবে, তাহলে 0.005, এটাই হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে না, 3600কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘন রাশি হয় সেটি হলো। তাহলে আমরা 3600কে প্রথমে ফ্যাক্টর করে নেব, ঠিক আছে। যেহেতু পূর্ণ ঘন রাশি বলেছে, পারলে পূর্ণ ঘনরাশি দিয়ে আমরা করতে পারি, না হলে এমনি ফ্যাক্টর করি। 3600, একে তুমি ফ্যাক্টর করো, ধরো 3 দিয়েই করো, 3 1 3, 3 2 6, আবার 3 করো, 3 4 12, তারপরে আবার কত হবে, ধরো যদি আমরা 8 দিয়ে করি, দেখো কারণ 8 একটা পূর্ণ ঘনরাশি, 8 5 40, ঠিক আছে। তাহলে আমাদের এইটা, তাহলে এখানে হচ্ছে গিয়ে দেখো তোমার কত হচ্ছে গিয়ে তোমার 5 10 50, আবার 2 5 10, তাহলে একমাত্র দেখো এই 3600 ইকুয়াল টু 8 ইন্টু দেখো 5 কতগুলো না হচ্ছে গিয়ে 2, মানে 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু একটা মাত্র 2 পড়ে যাচ্ছে। তাহলে কি বলেছে দেখো, এতকে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘন রাশি হবে। তাহলে দেখো ভাগ করলে মানে এই কটাকে তাড়াতে হবে, তবে গিয়ে এইটা মাত্র, এটা শুধু একমাত্র 2 কিউব একটা আছে, এই এক্সট্রা 2তে এদিকে চলে গেল। তাহলে জাস্ট এত দিয়ে, মানে এইটার গুণ করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো তুমি জাস্ট 8 দিয়ে ভাগ করে দাও 3600কে, যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 3600কে তুমি এখানে করতে পারো, 5 5 25, 25 দিয়ে 50, 50 আর হচ্ছে গিয়ে 9 9 5 45, 450, মানে অপশান বি অ্যান্সার। ওকে, নাহলে 3600কে 8 দিয়ে ভাগ করলে যা হতো 450। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।